দীর্ঘ ১২ বছর পর বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। তার ১২ বছরের বিসিবির যে সভাপতিত্বের যেটা দায়িত্ব, সেই যুগের অবসান হলো, প্রায় এক যুগের অবসান হলো। এখন নতুন করে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ, যিনি কিনা এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বা বিসিবিতে তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এর আগে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছেন, অধিনায়কত্ব করেছেন, এমন একজন ফিগার। তিনি এসেছেন নতুন দায়িত্বে প্রথমবারের মতো বিসিবির দায়িত্ব সামলাতে বা সভাপতির দায়িত্ব সামলাতে। এখন যেটা হচ্ছে যে এই তথ্যগুলো আপনারা সবাই জেনে গেছেন যে ফারুক আহমেদ সভাপতি হচ্ছেন বা হয়েছেন, এটা বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিল। আমরা তার সভাপতি হওয়া বা না হওয়া নিয়ে আলোচনা করবো না, আমাদের আলোচনাটা একটু ভিন্ন দিকে। যেহেতু ১২ বছর নাজমুল হাসান পাপন সভাপতির দায়িত্ব ছিলেন, তার একটা আলাদা একটা জায়গা তৈরি হয়ে গেছিলো যে তিনি কিভাবে কাজ করবেন। আপনি যখন একটা জায়গাতে ১০ বছর কাজ করবেন, আপনি জানেন এই জায়গাটা কিভাবে কাজ করে, কিভাবে এই জায়গাতে কাজ করাতে হয়, সেটা একটা বড় পয়েন্ট। এখন জিনিসটা হচ্ছে যে যেহেতু ফারুক আহমেদ যেহেতু অনেক দিন পর বিসিবির সঙ্গে যুক্ত হচ্ছেন 2016 সালের পর, অর্থাৎ প্রায় কিন্তু 8 বছরের একটা পার্থক্য আছে। তিনি জানেন না যে 8 বছরে কত কি হয়ে গেছে বা ভিতরে কি কি হওয়া, মানে যত কিছু হয়ে গেছে এই ব্যাপারগুলো তিনি জানেন না। এখন জিনিসটা হচ্ছে যে আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে যে ফারুক আহমেদ যে সভাপতি হলেন তার সামনে কি চ্যালেঞ্জগুলো থাকবে। তিনি এই যে কয়েকদিনের জন্যই হবেন, তিনি হয়তো খুব সম্ভবত 2025 সালের অক্টোবর পর্যন্ত থাকবেন, কারণ ওই সময় বিসিবি একটা নির্বাচন আছে, তার আগ পর্যন্ত হয়তো তিনি দায়িত্বে থাকবেন। এই সময়টাতে তাকে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে আর সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার কাছে যেটা মনে হয়, অনেকগুলো চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, কিন্তু আমরা স্পেসিফিক 10টা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। সেই 10টা চ্যালেঞ্জের প্রথম যে চ্যালেঞ্জটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা বা রিজিওনাল ক্রিকেটের কথা। এইটা আসলে অনেক বছর ধরে আলোচনা করা হচ্ছিল। নাজমুল হাসান পাপনকে বারংবার প্রশ্ন করা হয়েছে, যখনই এজিএম হয়েছে তখনই এই প্রশ্নগুলো বেশি এসেছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটা আসলে পরিপূর্ণরূপে গঠন করতে পারেন এবং ওইভাবে রানও করতে পারেন তার 12 বছরের। এটা হচ্ছে নাজমুল হাসান পাপনের সবচেয়ে বড় ব্যর্থতা। এই জায়গাতে ফারুক আহমেদকে বড় চ্যালেঞ্জ নিতে হবে। আপনি যদি রিজিওনাল ক্রিকেটটাকে গঠন করতে পারেন তাহলে কিন্তু আপনার দেশের ক্রিকেটের উন্নতি হবে। এটা একটা উদাহরণ দিতে পারি। দেখুন, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আপনারা চিনেন, কলকাতা ক্রিকেট বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিনেন, তামিলনাড়ু, কর্ণাটক, এগুলোকে আপনারা চিনেন। আপনারা যারা স্পোর্টস দেখে অভ্যস্ত তারা জানেন এই চ্যানেলগুলোতে অনেক সময় কর্ণাটকা, মুম্বাইয়ের এই লিগগুলো দেখানো হয়। এটা কারণ কি, তারা কিন্তু এই যে আঞ্চলিক ক্রিকেট সংস্থা যেটাকে বলি বাংলাদেশে, এরকম একটা অংশ বিসিসিআই এই জিনিসগুলো তৈরি করে দিয়েছে, তাদের একটা বোর্ড তৈরি করে দিয়েছে। তোমরা এই অঞ্চলের যে খেলাধুলাগুলো আছে সবগুলো তোমরা সামলাবে, তার দিন শেষে এই ফলটা ভোগ করবে হচ্ছে বিসিসিআই। সেটা কিন্তু এই কারণে কিন্তু বিসিসিআই এইখান গিয়ে নাক গলাতে হয় না, সব কিছুই সেখানে তারা সামাল করে। বাংলাদেশে কিন্তু এই পরিস্থিতিটা নেই, কারণ বাংলাদেশে বেশিরভাগ ব্যাপারগুলো হচ্ছে মিরপুর কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক, যার ফলে ময়মনসিংহে কী হচ্ছে, রাজশাহী কি হচ্ছে, বা চট্টগ্রাম বা বরিশালে কোন ক্রিকেটার কীভাবে কী হচ্ছে, বা একটা লিগ হচ্ছে কিনা, খেলা হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু দেখভাল করা হয় না, যার ফলে অনেক ট্যালেন্ট বা আমরা অনেক প্রতিভাবান ক্রিকেটারকেও সামনে আনতে পারি না। এটা একটা বড় কারণ। ফারুক আহমেদের এইখানে একটা বড় চ্যালেঞ্জ থাকবে, তাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থাটা চালু করতে হবে, রিজিওনাল ক্রিকেটটা চালু করতে হবে, যার ফলে পুরো বাংলাদেশে ক্রিকেটটা ছড়িয়ে যাবে, ক্রিকেটটা একটা গ্রোথ হবে, এই সেখান থেকে বিসিবি দিন শেষে লাভবান হবে। এইটা একটা জিনিস। আর একটা যদি আমি বলি যে বর্তমানে তার যে বোর্ড আছে সেখানে প্রায় 13 থেকে 14 জন গা ঢাকা দিয়ে আছেন, যেহেতু রাজনৈতিক পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পটে পরিবর্তন হয়েছে, সেখানে অর্ধেকের বেশি পরিচালক তারা কিনা বিসিবিতে তারা অফিস করছেন না। আজকে যখন মিটিং করা হলো, ক্রীড়া পরিষদে যখন মিটিং করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ে, তখন নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ সহ খুব সম্ভবত 9 জন পরিচালক উপস্থিত ছিলেন। তাকে কিন্তু এই 9 জন পরিচালককে সাথে নিয়ে এই 23-24 জনের দায়িত্ব সামলাতে হবে, তাকে কাজ করতে হবে। এইটা কিন্তু তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ তিনি কিন্তু আজকে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে যেহেতু আমাদের লোকবল সংকট, যেহেতু পরিচালকরা সবাই এখন অ্যাভেলেবেল নেই, সেই কারণে কিন্তু তাকে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তিনি এই কারণেই যে কাজগুলো করতে হবে ক্রিকেটের স্বার্থে, যেটা না করলেই হবে না, সেই কাজগুলোতে তিনি মনোযোগ দিতে চান। এইটা একটা চ্যালেঞ্জ। এটা হলো 2 নম্বর চ্যালেঞ্জ। 3 নম্বর চ্যালেঞ্জের কথা যদি বলি, যে গত টার্মে এই যে 12
বারো বছর নাজমুল হাসান পাপন দায়িত্বে ছিলেন, এই সময়তে অনেক অনিয়মের কথা উঠেছে, দুর্নীতির কথা উঠেছে, বিশেষ করে যখন সরকার চেঞ্জ হয়েছে তারপর থেকে এগুলো নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হয়েছে। আপনি যদি একটা দেশের ক্রিকেট পরিবর্তন করতে চান, সেখানে আপনাকে একটা জিনিস সবসময় থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। আপনি যদি সেখানে স্বচ্ছতা আনতে না পারেন, সেক্ষেত্রে আপনি কখনোই কোনো কিছু উন্নতি করতে পারেন না। অনিয়ম, দুর্নীতি, এই জায়গাগুলো বন্ধ করতে হবে। এটা তিনি বলেছেন যে 100% বন্ধ করা সম্ভব নয়, কিন্তু তিনি এই আশ্বাস দিয়েছেন আজকের প্রেস কনফারেন্সে যে এটা যতটা কম, যতটা ম্যাক্সিমাইজ করা যায়, মিনিমাইজ করা যায় তিনি সেটা কিন্তু করার চেষ্টা করবেন। এই জায়গাতে তাকে নজর দিতে হবে। আরও কিছু ব্যাপার আছে, সেখানে আমি যদি আরও কিছু নতুন করে যোগ করি, যেখানে যে ডিপিএল বা অন্যান্য যে টুর্নামেন্টগুলো হয়, ফার্স্ট ডিভিশনে খেলা হয়, থার্ড ডিভিশনে খেলা হয়, এই টুর্নামেন্টগুলোতে কিন্তু অনেক ম্যাচ ফিক্সিং কিংবা আম্পায়ারিং বিতর্ক দেখা যায়। কারণ ডিপিএলে যখন খেলা হয় তখন অনেকবারই প্রশ্ন রয়েছে যে আম্পায়ার ফিক্সড করে রাখা হয়েছে, আম্পায়াররা ফিক্সিং করছেন, একটা আউট হয়ে গেছে কিন্তু আউট দিচ্ছেন না, আবার নট আউট তাকে আউট দিচ্ছেন। এই জায়গাগুলোতে তাকে কাজ করতে হবে। এটা হয়তো আম্পায়ার্স কমিটির দায়িত্ব, কিন্তু তিনি যেহেতু সভাপতি, তাকে এটাকে লুক আপটা করতে হবে যে এটা আসলে স্বচ্ছভাবে হচ্ছে কিনা, আম্পায়াররা নিজেদের জায়গায় ঠিক থাকছেন কিনা, তারা স্বচ্ছভাবে কোনো সিদ্ধান্ত দিচ্ছেন কিনা। সেই সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ের একটা বড় অভিযোগ আছে যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এই জায়গাগুলোতে অনেক বেশি ম্যাচ ফিক্সিং হয়। নিজেদের দলকে প্রমোট করার জন্য সেইখানে অনেক ম্যাচ ফিক্সড করে রাখা হয়। এই জায়গাগুলো যদি বন্ধ করতে না পারেন, আপনি যদি আপনার রুট লেভেলে ক্রিকেটে যদি ফিক্সিং বন্ধ করতে না পারেন বা ম্যাচ পাতানো যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনও দেশের ক্রিকেটের উন্নতি করতে পারবেন না। কারণ ওই রুট লেভেলটা একদিন আপনাকে জাতীয় দলের বেনিফিটেড দেবে। ধরুন আপনি কখন কোনো কিছু করতে চাইলে আপনি কী করেন, আগে বীজ বোনেন। আপনার যদি বীজটা ভালো হয় তাহলে আপনি দিন শেষে সেই ওই ফসলটা আবাদ করার পর আপনি ফল পাবেন। কিন্তু আপনার যদি বীজটা নষ্ট হয়, সেখানে যদি সর্ষে যদি আসলে ভূত থাকে, তাহলে আপনি আসলে দিন শেষে আপনি সর্ষের ফলনটা ভালো পাবেন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ফারুক আহমেদের একটা বড় চ্যালেঞ্জ হবে যে এই এতদিনের ঘুণে ধরার যে পরিস্থিতিটা, সেইটাকে চেঞ্জ করতে হবে। আরও জিনিসটা হচ্ছে যে সামনে বিপিএল আছে, জানুয়ারিতে বিপিএল হওয়ার কথা, যতটুকু এখন পর্যন্ত নেই, 27 ডিসেম্বর বা 26 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হওয়ার কথা। যেহেতু গতকাল আপনারা যখন জানেন যে নারী বিশ্বকাপটা বাংলাদেশ থেকে চলে গেছে, ফারুক আহমেদের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ হবে এই সময়তে ঘরোয়ার যে টুর্নামেন্টগুলো আছে সেগুলোকে ভালোভাবে আয়োজন করা। কারণ দেখুন 15 তারিখ থেকে জাতীয় লিগ শুরু হওয়ার কথা, তারপরে অন্য আর একটা টি-20 টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে, তারপরে বিপিএল। এই টুর্নামেন্টগুলো যদি আপনি চালু করতে না পারেন, তাহলে কিন্তু আপনার সভাপতিত্ব নিয়ে বা আরও ব্যাপার যেগুলো আছে এগুলো কিন্তু প্রশ্ন উঠতে থাকবে। তো এটা একটা চ্যালেঞ্জ হবে, তিনি কীভাবে বিপিএলটা আয়োজন করেন। বিপিএল আপনাকে এখন এত বড় করতে হবে এমন ব্যাপার না। তা গত বোর্ড যেটা ছিল, তারা যে মানটা ধরে রেখেছিল, সেই মানটাকে এইবার অন্তত সেটা ধরে রেখে একটা বিপিএল আয়োজন করতে হবে। তার পরবর্তীতে তিনি যখন সময় পাবেন, সেটাকে বিপিএলকে আরও কত বড় পরিসরে করা যায়, কত ভালোভাবে করা যায়, সেটা তিনি হয়তো করতে পারেন। কিন্তু তার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে 2025-এর যে বিপিএলটা আছে সেই বিপিএলটা আয়োজন করা। আরও জিনিস হচ্ছে যে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। যেহেতু সাবেক প্রধানমন্ত্রীর নামে একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল পূর্বাঞ্চলে, সেটা তো অনেক দিন ধরে আলোচনা চলছে, ডিজাইন হয়ে গেছিলো এই সেই। এখন এইটা ফারুক আহমেদ সভাপতি হওয়ার পর তিনি এটা কীভাবে দেখবেন, কারণ আজকে যখন তাকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা ছিল যে এটা শুরুতে 600 কোটি টাকার বাজেট ছিল, সেখান থেকে এখন মনে হয় 800 কোটির উপরে সেটা বাজেটটা চলে গেছে। এখন আরও যত বেশি লেট হবে এটার আরও হয়তো বাজেট বেড়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই স্টেডিয়ামকে হবে নাকি হবে না, সেটা নিয়েও একটা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ আপনি এখানে অনেক টাকা ইতিমধ্যেই খরচ করে ফেলেছেন, সেখানে আপনি এটাকে আসলে লস হিসেবে দেখবেন কিনা একটা বড় ব্যাপার। আরও কিছু ব্যাপার হচ্ছে খেলা স্মুথভাবে খেলা চালাতে হবে। চ্যালেঞ্জ যেটা একটু আগে বললাম যে আপনাকে খেলা চালিয়ে যেতে হবে। ঘরোয়া ক্রিকেট যদি আপনি চালু রাখতে না পারেন, আপনি যদি আপনার জাতীয় দলে খেলা চালু রাখতে না পারেন, দিন শেষে কিন্তু আপনি আমার বোর্ডকে টিকতে পারবেন না। তখন আপনার বিরুদ্ধে মানুষ কথা বলতে শুরু করে। এই চ্যালেঞ্জগুলো আপনাকে নিতে হবে, কারণ আপনি আজকে মাত্র দায়িত্ব নিয়েছেন। আপনাকে নিশ্চিতভাবে সেই দায়িত্বগুলো বুঝে নেওয়ার পর এইগুলোতে লুক আপটা করতে হবে, কোন জায়গাগুলো নিয়ে কাজ করা যেতে পারে, কোন কোন চ্যালেঞ্জগুলো সামনে থাকতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে আইসিসিতে নাজমুল হাসান পাপনের একটা বড় ব্যাপার ছিল যে অনেকদিন ধরে যেহেতু নাজমুল হাসান পাপন বিসিবিতে কাজ করছেন, আইসিসিতে কাজ করেন, তার সঙ্গে সম্পর্কের একটা ব্যাপার আছে। বাংলাদেশে আইসিসির সম্পর্ক সবসময় ভালো, যেহেতু পাপন 12 বছর কাজ করেছেন, তার সাথে ওই আইসিসির সাথে সম্পর্কটা দিন শেষে ভালো হয়েছে। ফারুক আহমেদের সাথে চ্যালেঞ্জ থাকবে যে তিনি কিভাবে এই যে নাজমুল হাসান পাপনের রেখে যাওয়া যে জায়গাটা, সেই জায়গাটা তিনি কিভাবে আসলে এটা ফিল আপ করেন, তিনি কিভাবে আইসিসির সাথে সম্পর্ক করেন। শুধু আইসিসি না, আপনার অন্যান্য যে ক্রিকেট বোর্ডগুলো আছে সেই ক্রিকেট বোর্ডগুলোর সাথেও আপনাকে
সম্পর্ক মেনটেন করতে হবে, সেটা যদি করতে না পারে তখন অনেক সময় অনেক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন কিংবা অনেক কিছুতেই প্রবলেম হতে পারে। এইটাতে তাকে নজর রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে পেশাদারিত্ব একটা ব্যাপার আছে। দেখুন, আমরা যখন গত টার্মে দেখেছি যে নাজমুল হাসান পাপন কখনো গ্যারেজে গিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন, কখনো তার ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলন করেছেন, বা অনেক সময় অপ্রয়োজনীয় অনেক কথা বলেছেন যে কথাগুলো তার বলারই উচিত ছিল না। প্রত্যেক দিন মিডিয়াতে এসে কথা বলা, এই ব্যাপারগুলোতে পেশাদারিত্ব দেখাতে হবে। ফারুক আহমেদের উচিত, ফারুক আহমেদ আজকে এই কথাটা বলেছেন যে আমার আজকে ঘুম আসছে না বা আজকে ঘুম আসবে না, এগুলো নিয়ে আমি আসলে কখনো প্রেস কনফারেন্স করবো না, এগুলো নিয়ে কখনো মিডিয়াতে বলবো না। তাকে মাথায় রাখতে হবে পেশাদারিত্ব দেখাতে। আপনি যখনই পেশাদারিত্ব দেখাতে পারবেন তখন আপনার সব কিছু আস্তে আস্তে ভালো হতে থাকবে। তো ফারুক আহমেদকে এই জায়গাতে পেশাদারিত্ব দেখাতে হবে যে আপনার যদি কথা বলতে হয় অবশ্যই সেটা বিসিবির ভায়া হয়ে বিসিবিতে এসে কথা বলা উচিত, মাঠে এসে কথা বলা উচিত। কোনোভাবেই উচিত হবে না গ্যারেজে অফিসে যে আগে প্রথাটা চালু করেছিল সেই প্রথাটা যেন অব্যাহত থাকে, সেইটা কোনোভাবে অব্যাহত থাকতে দেওয়া যাবে না। আমি শেষ করব, তার আগে শেষ একটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে যেহেতু এখন অনেক পরিচালককে খুঁজে পাওয়া যাচ্ছে না, বেশ অল্প কয়েকজন পরিচালককে দিয়ে তারা হয়তো কাজ চালিয়ে নেবে, সেই ক্ষেত্রে তার যদি আগামী 25 সালের অক্টোবরে নির্বাচন হওয়ার কথা আছে, তাকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ব্যবস্থা করতে হবে এবং তাকে এই কাজটা করে যেতে হবে যেন যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা দেশের ক্রিকেটের জন্য কাজ করতে চান, বোর্ডে কাজ করতে চান, শুধু বোর্ডে না, যারা দেশের ক্রিকেটে ভালো করতে চান তাদেরকে কীভাবে সুযোগ দেওয়া যায়, তাদেরকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে আসা যায়। তিনি বলছেন যে গঠনতন্ত্রে বেশ কিছু চেঞ্জের কথা তিনি আভাস দিয়েছেন, কিন্তু তিনি কিভাবে চেঞ্জটা করবেন বা কি করবেন এই নির্বাচনটা আয়োজন করা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। তিনি হয়তো যখন সময় হবে তখন আমরা এই নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার কাছে মনে হয় যে ফারুক আহমেদের কাছে আপাতত এই 8 বা 10টা চ্যালেঞ্জই হয়তো অনেক বড় চ্যালেঞ্জ হবে। তিনি এইগুলো কিভাবে এই অল্প সময়ের ভিতরে কাটিয়ে ওঠেন বা এই চ্যালেঞ্জগুলো কীভাবে তিনি সামাল দেন সেটা উপরে দেখার বিষয়। আমরা আশা করব তিনি যেহেতু বাংলাদেশের সাবেক অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, নির্বাচক ছিলেন, দলের জাতীয় বাংলাদেশের হয়ে খেলেছেন, তার কাছে নিশ্চিতভাবে প্রত্যাশা থাকবে যে তিনি ক্রিকেটার হিসেবে ক্রিকেটের যেভাবে উন্নতি করা প্রয়োজন, ক্রিকেটে উন্নতি করার জন্য কি করা প্রয়োজন তিনি সেই দায়িত্বগুলো নেবেন, সেই কাজগুলো করবেন। আমরা সেই বিশ্বাসটা তার উপর রাখতে চাই। তার সময়টাতে বাংলাদেশ আরও ক্রিকেট দল আরও এগিয়ে যাবে, বাংলাদেশ আরও ভালো ক্রিকেট খেলবে, সেই প্রত্যাশাই করছি। তা আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে, আর নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেন্ডের সাথেই থাকুন।